তো আজকে আমাদের সাথে এমন একজন লার্নার রয়েছেন আহ, যিনি শুধুমাত্র নেট এক্সামই নয়, তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামও ক্র্যাক করেছে, তাও আবার ফার্স্ট অ্যাটেম্পটে। এবং সব থেকে বড় ব্যাপার, সে এমএসসি করছে, তার এখনো এমএসসি কমপ্লিট হয়নি, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এখনো তার এমএসসি চলছে। এবং একই সাথে এমএসসি করার সাথে সাথে সে ফার্স্ট অ্যাটেম্পটে নেট এবং সেট দুটোই ক্লিয়ার করেছে, এবং জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনেরই স্টুডেন্ট। তার সাবজেক্ট জিওগ্রাফি। এবং আজকে এই মিটিংটা, আমার মনে হয় ইন্টারভিউটা সেই সমস্ত স্টুডেন্টের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে যারা কিনা মনে করে যে এমএসসি পড়তে পড়তে নেট বা সেট ক্লিয়ার করা যায় না, বা প্রিপারেশন করা যায় না, খুবই চাপের ব্যাপার হয়ে যায়, বা ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করা যায় না, এর জন্য অনেক বড় অ্যাটেম্প প্রয়োজন, অনেক দিন ধরে প্রিপারেশন প্রয়োজন। এই সমস্ত কিছু উত্তর আজকে আমরা যার থেকে নেব, তার নাম অন্বেষা বসাক, যে জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনেরই অ্যাক্টিভ স্টুডেন্ট। তো ওয়েলকাম টু জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন অন্বেষা। তোমাকে অনেক কংগ্রেচুলেশনস আজকে এখানে যেটা তুমি অ্যাচিভ করেছো তার জন্য। তো ফার্স্ট অ্যাটেম্পটে নেট এবং সেট ক্লিয়ার করেছো, এবং এমএসসি পড়তে পড়তে, এটা একটা বড় ব্যাপার। তো তুমি তোমার এক্সপিরিয়েন্সটা, বা সবার আগে তুমি বলো তোমার কেমন লাগছে, মানে ফিলিংসটা কেমন, যে একই সাথে ফার্স্ট অ্যাটেম্পটে নেট সেট ক্লিয়ার করা এবং এমএসসি পড়তে পড়তে, সব থেকে বড় ব্যাপার, কেমন লাগছে? খুবই খুবই ভালো লাগছে। বেশ ফার্স্ট অ্যাটেম্পটে পেয়ে যাবো এটা আশা করিনি কখনো। মানে এত তাড়াতাড়ি হয়ে যাবে আমার জন্য। এত কিছু তাড়াতাড়ি করতে পারবো, এমএসসির সঙ্গে সঙ্গে করতে পারবো। এমএসসি চাপের সঙ্গে সঙ্গে একদম মানে 4 মাসের মাথাতে আবার সময় কম ছিল, মাথায় অনেক চাপও ছিল, কিন্তু এটা হয়ে যাবে এটা আমার কাছে এক্সপেক্টেড ছিল না আচ্ছা, তো একদমই। তুমি মোটামুটি প্রিপারেশন স্টার্ট করেছো কবে থেকে, মানে কবে থেকে তুমি ভাবনা চিন্তা করছো, বা নেট সেটের ব্যাপারে তোমার যে চিন্তা ভাবনাটা কবে থেকে এলো, কিভাবে এলো, এই জার্নিটা কিভাবে তুমি স্টার্ট করলে, সেটা যদি একটু শেয়ার করো। আম, প্রথমত আমি এমএসসি যখন অ্যাডমিশন নিয়েছিলাম তখন থেকে আমার মাথাতে ছিল যে করে আমি পিএইচডি করব, মানে একাডেমিক লেভেলেই আমি থাকবো, সেটা আমি ঠিক করে নিয়েছিলাম। কিন্তু হ্যাঁ, তারপরে নেট সেট দেওয়ার ব্যাপারটা এটা আমি সত্যি ভাবিনি যে একদম পড়ার সঙ্গে সঙ্গে আর কি এটাও সাইমালটেনিয়াসলি একদম চলতে থাকবে। তো মানে হ্যাঁ, প্রথমে আমি ঠিক করেছিলাম যে হয়তো এমএসসি আমাদের আমি ভেবেছিলাম যে এমএসসি টা দিই, কমপ্লিট করি, তারপরেই আমি হয়তো নেট সেট দিয়ে দেবো। কিন্তু যাই হোক, একবার মানে জানি না কিভাবে মাথায় চলে এলো যে দেখা যাক না, একবার দিয়েই চেষ্টা করা যাক না। তারপরে কোনোভাবে জিওপিডিয়ার সঙ্গে যোগসূত্র, আর তারপর তো সবাই জানে কি হলো। আর জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন বা আমার কোর্সের ব্যাপারে তোমাকে জানালো কে, মানে তুমি কিভাবে জানতে পারলে বিষয়টা? আমার ইউজির আমি যার কাছে পড়তাম, আমার এনার ম্যাম, তিনি প্রথমত আপনার ব্যাপারে বলেছিলেন। এবং আচ্ছা। তিনি কন্ট্যাক্ট নাম্বার সমস্ত দিয়ে দিয়েছিলেন, তাকে জানানোর পরে আচ্ছা। তার হেল্প না হলে আপনাদের সঙ্গে যোগাযোগ হতো না। আচ্ছা। তো তো সম্পূর্ণ তুমি মানে ক্রেডিট তার কাছেই যাচ্ছে। একদম। তো তুমি এই যে ক্লিয়ার করেছো ফার্স্ট অ্যাটেম্পটে, তোমার থেকে সব থেকে ব্যাপার যেটা স্টুডেন্টদেরও আমার মনে হয় একই প্রশ্ন হতে পারে, যে রাইট অ্যাপ্রোচ সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ অনেকে অনেক দিন ধরে, অনেক বছর ধরে চেষ্টা করে, কিন্তু ইউজিসি নেট কোয়ালিফাই করতে পারে না, সেট কোয়ালিফাই করতে পারে না, টাইম লেগে যায় অনেক। তো তুমি এমন কোন অ্যাপ্রোচটা তুমি ধরেছো যার জন্য তুমি হুম। এত তাড়াতাড়ি সাফল্যের কাছাকাছি পৌঁছেছো? তো এটা যদি তুমি শেয়ার করো। সত্যি কথা বলতে এখানে যে স্ট্র্যাটেজিটা দেওয়া হয়েছিল, এবার এটা আমিও ভাবিনি যে এই স্ট্র্যাটেজিটাকে ফলো আপ করতে করতেই আর কি এই ব্যাপারটা চলে এসেছিল। অ্যাকচুয়ালি পুরোটাই মানে আগে থেকে কোনো ধারণা বা কিছু ছিল না আমার কাছে যেটাও সম্ভব, কারণ আমি সত্যি কথা বলতে সবার কাছ থেকে শুনে আসছি যে নেট সেট ক্লিয়ার করা ভীষণ টাফ, ভীষণ কঠিন, এবং বেশ টাইম দিতে হবে, তবে এটা ক্লিয়ার করা সম্ভব হবে। কিন্তু এখানে যেরকম স্ট্র্যাটেজি বা যেরকম একটা অবজারভেশন চলেছে, যে মানে কিভাবে কি করতে হবে, কিভাবে কি এগোতে হবে আমাকে, এইটা ছাড়া কোনোভাবেই হতো না। এবং অবশ্যই ইনস্ট্রাকশন তো ছিলই, কিন্তু সেটা পুরোটাই নিজের উপর ছিল যে আমি সেটা কতটা কি করতে পারবো না করতে পারবো। তো ওই কনফিডেন্স থেকেই যে হ্যাঁ হয়তো আমিও পারবো করতে, সেই থেকেই আমি মোটামুটি এটা করতে পেরেছি এখন। আচ্ছা, আরেকটা কথা যেটা আমারও জানতে ইচ্ছা করছে, যেটা তুমি এমএসসি এখনো করছো, তোমার এখনো কমপ্লিট হয়নি,
তো এমএসসির সাথে এমএসসির পড়াটার সাথে নেট হুম সেটের হুম হুম। পড়াটাকে তুমি একেবারে ব্যালেন্স করলে কি করে, মানে কোন সময়টা নেট সেট পড়তে, কারণ তোমাদের ইউনিভার্সিটিও যেতে হবে, সেখানেও কাজকর্ম থাকে, প্র্যাকটিক্যালের কিছু থাকে, প্লাস এখানে জিওপিডিয়া লার্নিং হুম। ইনস্টিটিউশনে তো প্রচুর ক্লাস হয়, আমি তো দিনে প্রায় অনেকগুলো ক্লাস করে নিই। তারপর সেগুলোকে পড়া, সেগুলো পিডিএফ তৈরি, মানে পিডিএফ থেকে নোট তৈরি করা, প্লাস হুম ওখানে হুম। নোটগুলোকে বানানো, ওখানে পড়া, মানে দুটোকে একসাথে ব্যালেন্স করলে কি হবে, তোমার স্টাডি প্ল্যানটা কি ছিল যেটা বাকিরা যদি ফলো করে তারাও সাকসেসটা পেতে পারে, সেটা কি? আমার মনে হয় আপনি মানে যেরকম ভাবে বলেছিলেন যে ক্লাসের কাজটা যেখানে যে কাজটা রয়েছে সেইখানেই সেটা করে নেওয়া, মানে ক্লাস থেকে আমাকে যে কাজটা দেওয়া হচ্ছে সেটা যদি আমি ক্লাসেতে করার চেষ্টা করি, যদি ফ্রি পিরিয়ড পাই তাহলে সেখানে যতটা করা সম্ভব হবে। এবং যেহেতু আমি ফার্স্ট অ্যাটেম্প দেবো তো আমাকে দেখতে হবে যে আমি যেন নেট সেট এই ব্যাপারটা একটু যেন বেশি মনোযোগ দিই। তো হ্যাঁ, মানে আমি বেশিরভাগ টাইমটাই চেষ্টা করতাম নেটকে দেওয়ার জন্য। কারণ নেট পড়াটা সত্যি অনেকটা বেশি ছিল। এমএসসির আমার তো সেমিস্টারে একটা পার্টিকুলার পোর্শন পড়তে হবে। কিন্তু নেটে তো সবটাই পড়তে হবে। ইউজি, পিজি যা আছে, যা পড়িনি সেটাও পড়তে হবে। তো ওই জায়গাটা করে একটু বেশি টাইম দিতাম। আর যদি ফাইনাল শিটের কথা বলি, চাপটা অ্যাকচুয়ালি ছিল ফাইনাল শিটেরই। থিওরিতে অত চাপটা ছিল না আমাদের জন্য। তো ফাইনাল শিট গুলো মোটামুটি যদি আমি কখনো কখনো সত্যি বলতে কলেজে অ্যাবসেন্ট করতাম, তো সেক্ষেত্রে যদি সেরকম দেখতাম যে আজকে কলেজ গিয়ে লাভ নেই, আজকে বরং হ্যাঁ আমি আমার কলেজের কাজটাই করব কিন্তু ঘরে থেকে করি। তো সেই একটা আলাদা, যদি দুপুরবেলা বা যদি রাতের দিকে টাইম পেতাম, কিন্তু আগে চেষ্টা করতাম আমি নেটের পড়াটা আগে করে নিই, যতটা আমার দরকার মনে হচ্ছে যে আজকে পড়ে নিতে হবে সেই আচ্ছা, হিসাবে আমি এগুলো এগোতাম। এবং তাছাড়া আমাদের সত্যি কথা বলতে সাজেশন বা আরো যা আছে দেওয়া ছিল, তো এইভাবেই মোটামুটি হেল্পফুল হয়ে গেছিল মানে সবটা। তুমি বলতে চাইছো যে যারা এমএসসি করছে তারা যদি কলেজটাকে প্রপার ভাবে ইউজ করে, মানে কলেজে যাওয়ার বা সেখানে যদি ক্লাস যদি অফ একদম। থাকে সেই সময়টা যদি কলেজে এমএসসি পড়াটা করে নেওয়া যায়, তাহলে অনেকটা টাইম আমরা নেট বা সেটের পড়াশোনার জন্য আমরা দিতে পারি, তাই তো? আরেকটা কথা আমি তোমাকে বলি, যেটা তুমি যেহেতু হ্যাঁ, সেটও হ্যাঁ, হ্যাঁ। কোয়ালিফাই করেছো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সেটও কোয়ালিফাই করেছো সেই জন্যই জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে অনেকেই মনে করে থাকে সেট বা নেটের প্রিপারেশন আলাদা হয়, যে সেটের প্রিপারেশন আলাদা, নেটের প্রিপারেশন আলাদা। তো তুমি তো হুম, হুম। দুটোই কোয়ালিফাই করেছো, তো তোমার কি মনে হয় যে এরকম কি কোনো ম্যাটার আছে যে নেট আলাদা পড়তে হবে, সেট আলাদা পড়তে হবে, মানে নাকি প্রিপারেশনটা যারা দুটোই ক্লিয়ার করতে চায় কিভাবে পড়া উচিত নেট বা সেট ক্ষেত্রে? একদমই নয়। আমার মনে হয় সেট, নেট যেকোনো একটাকে ধরেই এগোনো উচিত। এবং আমার যতদূর ধারণা যে নেটটাকে ধরে এগোলেই ভালো হয়। কারণ নেটের পড়া হয়ে গেলেই সেটের পড়াও তার সঙ্গে সঙ্গেই মোটামুটি হয়ে যায়। আলাদা তো কোনো কিছুই নেই। একটু যদি থাকে পেপার ওয়ান হয়তো ডিফারেন্ট থাকতে পারে। কিন্তু সেটাও নেট থেকেই ম্যানেজ হয়ে যায়। তো যারা নেট সেট দুটোই দিচ্ছে আমার মনে হয় তাদের নেটের পড়াটাতেই ফোকাস করে এগোনো উচিত। তাহলে আপনা আপনি সেট হয়ে যাবে। এবং হ্যাঁ, মানে এইটাই হচ্ছে আমার সাজেশন আমি করেছি। মানে তুমি বলতে চাইছো নেটের সিলেবাসটাকে যদি কেউ ভালো করে রপ্ত করতে পারে, তার সেট এমনি এমনি হয়ে যাবে, মানে ওই সিলেবাসটাকে যদি সে ভালো করে করতে পারে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো তুমি হ্যাঁ, তোমার হ্যাঁ, হ্যাঁ। আর সিলেবাসটা যেটা, তাছাড়া ধরুন আপনি যে সেটের কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করাতেন। হুম হুম হুম, মানে আপনি যে সেটের কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করাতেন সেইগুলো যদি কেউ করে ফেলে তাহলে তার ধারণাও হয়ে যায় সেটের কিরকম কোয়েশ্চেন আসে। তো ওকে। হ্যাঁ, এইভাবেই আর কি হয়ে যাবে নেট সেট দুটো। আচ্ছা, তাহলে ইউজিসি নেটের সিলেবাসটাকে কেউ যদি ভালো করে সলভ মানে পড়ে নেয় এবং সেটের মানে কোশ্চেন পেপারগুলোকে যদি প্র্যাকটিস করে যায়, তাহলেই তার সেট কোয়ালিফাই হয়ে যাবে, এটা তোমার মানে তুমি যেটা এক্সপিরিয়েন্স করেছো তুমি সেটা বলছো, তাই তো? এবং হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তাহলে একদম। আরেকটা জিনিস এবার বলি যেটা মেন পয়েন্টে আসার, সেটা হচ্ছে ইউজিসি নেটের সিলেবাস, তাই তো? তো ইউজিসি নেটের ক্ষেত্রে সিলেবাস পড়াটা কতটা হুম, গুরুত্বপূর্ণ, হুম। মানে ইউজিসি নেটের ক্ষেত্রে সিলেবাসটা কতটা গুরুত্ব রাখে কোয়ালিফাই করার ক্ষেত্রে, এটা তোমার কাছ থেকে আমি জানতে চাই, এটা সমস্ত স্টুডেন্টদেরই প্রশ্ন যে সিলেবাসের কতটা কন্ট্রিবিউশন রয়েছে। সবথেকে বেশি কন্ট্রিবিউশন আমার মনে হয় সিলেবাসেরই রয়েছে। কারণ সিলেবাস না পড়া থাকলে আমার তো মনে হয় না, মানে আমার পক্ষে তো কখনোই সম্ভব হতো না। পুরোটা আগে আমার মনে হয় যে একটা অন্তত রিডিং বা একটা অন্তত কভার আপ করে দেওয়া উচিত। আমরা কম বেশি হয়তো আগে পড়েছি, কিন্তু পড়ি বা না পড়ি আমার মনে হয় আগে সবটা একবার একবার অন্তত পড়া উচিত আমাদের। এবং তারপরে বাদবাকি যা থাকে কোয়েশ্চেন অ্যাটেন্ড করা বা কোয়েশ্চেন করা সেটা আলাদা বিষয়। কিন্তু আগে সিলেবাস আগে আমাদের কমপ্লিট করতে হবে, জানতে হবে জিনিসটা কি। তবেই আমরা এগোতে পারবো। একদম, মানে তুমি বলতে চাইছো যে সিলেবাসটা
হচ্ছে আমাদের বেসিক বাউন্ডারিটা ঠিক করে দেয় যে কোনগুলো পড়তে হবে। আর আমরা যদি সেই বাউন্ডারিটাই না জানি তাহলে একদম, আমরা কি হ্যাঁ। করে এগোবো, এটাই একটা ব্যাপার। তো সিলেবাসের ক্ষেত্রে তো 10টা হ্যাঁ, ইউনিট আছে। অবশ্যই। সিলেবাসের হুম, ক্ষেত্রে তো 10টা ইউনিট আছে পেপার 2 এ, 10টা ইউনিট আছে পেপার 1 এ, মানে টোটাল 20খানা ইউনিট। তো এত বড় সিলেবাস, এত কিছু। তো তুমি বলছো যে তুমি স্টার্ট হুম, করেছো হুম, 4 মাস আগে, মানে জানুয়ারিতে পরীক্ষা হয়েছে, এই ডিসেম্বরের এক্সামটা, ডিসেম্বর 2024-এর এক্সামটা হুম, তুমি 4 মাস আগে স্টার্ট করেছো, মানে সেপ্টেম্বর নাগাদ তুমি বোধহয় স্টার্ট করেছো। তো হুম, হুম, তুমি এই কম সময়ে এত বড় সিলেবাস, এত টপিক, হুম, সেগুলোকে হুম, হুম। কিভাবে কভার আপ করলে? মানে এইগুলো তো এত কম সময়ে কভার আপ করাটা তো অনেকের পক্ষে মুশকিল হয়ে যায়। তো তুমি কিভাবে কভার আপ করলে, মানে কিভাবে জিনিসগুলোকে এত তাড়াতাড়ি মেকআপ করা, তারপরে রিভিশন করা, প্র্যাকটিস করা, সেটা যদি বলো যে সিলেবাসটাকে কিভাবে কমপ্লিট করলে তুমি? তো প্রথমত আমি তো জিওপিডিয়ার যে সমস্ত ক্লাসগুলো হচ্ছিল, মানে আমি যখন অ্যাডমিশন নিলাম আগে সেই ক্লাসগুলো আমি করে নিয়েছিলাম। সেটা যতটাই হোক, সেই ক্লাসগুলো আগে করে নেওয়ার পরে এবং তারপরে যেটা হয়েছিল আমাদের টেস্ট নেওয়া, মক টেস্ট। এটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে, কারণ মক টেস্ট না নেওয়া থাকলে কোয়েশ্চেনের কোনো ধারণা করা যায় না কিরম কোয়েশ্চেন আসবে বা কিরম কোয়েশ্চেন আসতে পারে। এবং যত মক টেস্ট দেওয়া যায়, প্র্যাকটিস করা যায়, তত আমরা আরো এগোতে থাকে এবং সেগুলোকে আমরা, তো এই জিনিসগুলো হলে তবে আমার মনে হয় একটু একটু করে আমাদের ধারণা বাড়তে থাকে। কারণ কোয়েশ্চেন প্র্যাকটিস করতে করতেই বুঝতে পারছিলাম যে হয়তো আমি জানি, পড়েছি, কিন্তু কোয়েশ্চেন দেখে বুঝতে পারলাম যে না, আমি হয়তো সত্যিই জানি না বা আমার আরো অনেক জানা প্রয়োজন আছে, অনেকটাই জানি না আমি। নেট পড়তে গিয়ে এটা আমি বুঝতে পারলাম যে জিওগ্রাফির আমি হয়তো 50%ই বোধহয় জানতাম বা তারও বোধহয় কম জানতাম, নেট না পড়লে জানতে পারতাম না সেটা। তো যাই হোক, এভাবে কোয়েশ্চেন গুলোকে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে যে সমস্ত অজানা কোয়েশ্চেন রয়েছে সেগুলোকে দেখতে দেখতে একটা সময় ওই যে বললাম না যে সিলেবাসটা খুব ইম্পর্টেন্ট, তো ধারণা হলো যে হ্যাঁ, এবার হয়তো একটু সিলেবাসটা পড়া উচিত। তো জিওপিডিয়া থেকে তো এমনি সমস্ত প্রোভাইড করা হয়েছিল, 50% মতো সিলেবাস আমার জিওপিডিয়ার সঙ্গে সঙ্গেই কমপ্লিট হয়ে যায়। ক্লাসগুলো করা খুব দরকার এই জন্যই, যে ক্লাসগুলো করতে থাকলে এবং তার যে পিডিএফ আমরা পাই সেইগুলো যদি আমরা পড়তে থাকি এবং ক্লাসগুলো যদি মন দিয়ে শুনতে থাকি, তো কিছু কথা তো মাথার মধ্যে থেকেই যাবে। তো সেই জিনিসগুলো থেকেও আমার 50% মতো কমপ্লিট হয়ে যায়, যত মানে ডিসেম্বরের মধ্যেই 50% কমপ্লিট হয়ে গেছিল। এবং বাদ বাকি যেটার কথা বলছি, যে বাদ বাকি যে 50% রয়েছে সেটার জন্য ক্র্যাশ কোর্স অ্যাভেলেবেল ছিল। তো ক্র্যাশ কোর্সে মানে এমন ভাবেই দেওয়া হয়েছিল ক্র্যাশ কোর্স যে একদম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে আসবে কোয়েশ্চেন, সেইগুলো একদম করা, যাতে সেগুলো 50% বাদ বাকিটা কভার আপ হয়ে যায়। আর যদি বলি পেপার ওয়ানের কথা, পেপার ওয়ান তো একদম মানে জিওপিডিয়াতে বলতে পারা যায় যে আমি হয়তো একটা কি দুটো বোধহয় পেপার ওয়ান আমি করিনি, তো তারপর পুরো আমি জিওপিডিয়ার সঙ্গেই করে ফেলি। তো এই যে ক্লাসের সঙ্গে সঙ্গে প্র্যাকটিস, এইটার জন্য আমার অনেকটা তাড়াতাড়ি সলভ হয়েছে। তারপর সেগুলোকে লিখে রাখা খাতাতে, এরকম করতে করতেই হয়ে গিয়েছিল। পরীক্ষার 10 দিন আগে তারপরে একটা যদি ওভারঅল আমরা রিভিশন করে দিই, যেরকম আমাদের একটা খুব ভালো সাজেশন দেওয়া হয়েছিল আপনাদের তরফ থেকে, যে আহ, আমি যে ক্লাসগুলো যা যা অ্যাটেন্ড করছি, যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো রয়েছে, মানে পুরো পিডিএফও তো অনেক সময় পড়া সম্ভব হয় না। না। তো সেখানে যে ইম্পর্টেন্ট লাইন্স গুলো যেগুলো বলা হয়েছে যেখান থেকে আসবে, সেইগুলো একটা খাতাতে আলাদা করে নোট ডাউন করে রাখা। তো এবার আমি যদি জিনিসটা ভুলেও যাই, যেহেতু খাতায় লিখে রাখলাম, তাহলে একবার ওটাকেই যদি আমি মন দিয়ে দেখে নিতে পারি, তাহলে সেটা থেকেও আমার অনেক জিনিস রিভিশন হয়েছে। তো এইভাবেই মোটামুটি চলেছিল। আর তারপর পরীক্ষা তো ছিল। এরকম করতে করতেই মানে আমরা যদি চাই তো আমরা পারবো, আচ্ছা, এটাই হলো তুমি ব্যাপার। যে বললে যে পেপার ওয়ানের কথা, তো পেপার ওয়ানটা ইউজিসি নেটে একটা বিশাল বড় হুম, চ্যালেঞ্জের জায়গা। কারণ অনেক অনেক স্টুডেন্টই আছে যে পেপার হুম। টুতে খুব ভালো স্কোর করে ফেলে, কিন্তু পেপার ওয়ানেতে সেই ভালো অতটা স্কোর করতে পারে না। তো তুমি পেপার ওয়ানে একটা গুড স্কোর করেছো। তো 30 মতো তুমি হুম, পেয়েছো, 30খানা কোশ্চেন তুমি রাইট করেছো। তো 50-এ হুম। 30টা কোশ্চেন রাইট করতে পারা খুবই একটা ভালো ব্যাপার, প্রশংসনীয় ব্যাপার। তো মানে এই পেপার ওয়ানেরটাকে নিয়ে যে এত লোকজন এত কনফিউজ থাকে কি পড়বো না পড়বো, কারণ অনেক কিছুই বাইরে থেকে আসে। তো পেপার ওয়ানটাকে কিভাবে স্টুডেন্টরা যদি রেডি করে সেটা তার একটা ভালো স্কোর আসতে পারে, সেটা যদি তুমি শেয়ার করো। পেপার ওয়ানের জন্য আমার মনে হয় আপনাদের যে মক টেস্ট রয়েছে, আপনাদের যে মক টেস্ট প্রোভাইড করা হয়ে থাকে, সেইটা আমার মনে হয় দেওয়া উচিত সবসময়। এটা দিতে থাকলেই আস্তে আস্তে যদি আমরা দেখি, তো আমাদের অনেক অজানা জিনিসগুলো আমরা যদি অ্যানালাইজ করে নিই যেটা আমি পারছি না, তো আস্তে আস্তে যত আমি কোয়েশ্চেন থেকে থেকে প্র্যাকটিস করব, তাহলে অনেকটা পেপার ওয়ান হয়ে যেতে পারে। আর এছাড়া তো ক্লাস অবশ্যই করতে হবে পেপার ওয়ানেতে। হয়তো আমার ফার্স্টে ভয় লাগবে যে এটা তো একদম আলাদা জিনিস, পেপার ওয়ান তো কখনো ছিলই না, কিন্তু না, ক্লাসগুলো করলে
এবং মন দিয়ে শুনতে হবে ক্লাস, যে কি কি দরকার, কি কি ইম্পর্টেন্ট রয়েছে, এই জিনিসগুলো যদি আমার মনে থেকে যায় একবার, আর পরীক্ষা যদি আমি দিতে থাকি, তো এইগুলো করলেই ব্যাস পেপার ওয়ান মানে আর পেপার ভাবতে হবে না। পেপার ওয়ানের যে মক টেস্ট দেবে, তো সেই মক টেস্ট গুলো স্টুডেন্টরা কোন ধরনের কোশ্চেনে হুম। প্র্যাকটিস করবে? প্রিভিয়াস এর কোশ্চেন পেপার নাকি নর্মাল বাজার চলতি যে মক টেস্ট গুলো রয়েছে সেটা? কোন জায়গাটায় স্টুডেন্টরা বেশি প্র্যাকটিস করলে তাদের উপকারী হবে? মানে পিওয়াই কিউর গুরুত্ব কতটা পেপার ওয়ানের ক্ষেত্রে, সেটাই আমার জানা। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অবশ্যই। পিওয়াইকিউ এর গুরুত্ব সব ক্ষেত্রেই বেশি, শুধু পেপার ওয়ান এর জন্য নয়, পেপার টু সবটার জন্য পিওয়াইকিউ খুব দরকারি। কারণ অনেক সময় দেখা গেছে রিপিট কোয়েশ্চেনও এসে গেছে পিওয়াইকিউ থেকে। পেপার টু তে যেমন এবারে রিপিট কোয়েশ্চেন একটা পেয়েছিলাম। আর মানে যদি রিপিট নাও থাকে, তো দেখা যাবে যে পরের বছর হয়তো সেই কোয়েশ্চেন রিলেটেডই আরেকটা কোয়েশ্চেন চলে আসছে। তো পিওয়াইকিউ তো অবশ্যই আগে পিওয়াইকিউ সলভ করতে হবে, তারপর যা যা আছে বাদ বাকি বাজার চলতি যা আছে সেইগুলো দেখতে হবে। এই আচ্ছা পিওয়াইকিউটা খুব দরকার। আচ্ছা, তো পেপার ওয়ানের ক্ষেত্রে তোমার বক্তব্য হচ্ছে কেউ যদি বেসিকটা ক্লিয়ার করে নেয় এবং প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার মক টেস্ট এগুলো যদি হুম। সলভ করে, তাহলেই তার একটা ভালো স্কোর আসতে পারে, তাই তো? তো এবার হুম। তোমার আমার যে প্রসঙ্গটা জানার আছে, হুম। যে তুমি বলছিলে পিডিএফ, একদম, হ্যাঁ। পিডিএফ বা ক্লাস। তো এই পিডিএফ জিওপিডিআর যে বা আমার যে ক্লাস হতো তার যে পিডিএফ এবং ক্লাস, হুম। সেইগুলো মানে কতটা এফেক্টিভ এক্সামের জন্য, বা পিডিএফ থেকে কতটা কি হুম। আসে, বা তুমি আদতেও কি পিডিএফ ছাড়া আর কি অন্য কোনো বই বা কিছু পড়তে হয়েছে, না সবটাই এখান থেকে যা মেটেরিয়াল দিচ্ছে সেখান থেকেই সবকিছু তোমার হেল্প হয়ে গেছে? তো সেটা যদি একটু ক্ল্যারিফাই করো। না, না, যা যা পিডিএফ এ আছে সবই সত্যি, মানে বলতে গেলে যে পিডিএফটাই পড়া আমাদের উচিত। বাইরের কোনো বই নয়, আমি শুধু পিডিএফ এরই হেল্প নিয়েছিলাম। পিডিএফ এ যা যা ছিল, যা যা বলা ছিল, যদি পিডিএফ এ কিছু না থাকে সেটাও এক্সট্রা আমাদের বলে দেওয়া হয়েছে যে এইগুলো এগুলো পড়া উচিত। তো হ্যাঁ, শুধু পিডিএফ পড়লেই আমার মনে হয় আমাদের 80% মতো সিলেবাস চলে আসে। পিডিএফ এর লাইন তুলেও এবারে নেটে কোয়েশ্চেন এসেছে। তো পিডিএফ পড়াটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা কথা তাহলে আমি বলি, যেটা আহ, সবার অনেক স্টুডেন্টেরই প্রশ্ন থাকে বা জানতে চায়, যে এক্সাম যখন সে দিতে যাবে, তো এক্সামের আগে মানে 1 মাস কি 1.5 মাস যে টাইমটা থাকে, যেটা একটা ক্রুশিয়াল টাইম, যে সময়টা এক্সামটাকে কিভাবে, ওই সময়টা অনেকটা নির্ভর করে যে একজন সিলেক্ট হবে কি হুম। হবে না। কারণ ওই সময় একটা ভুল স্টেপ নিয়ে নিলে সেটা হয়তো অনেকটা বড় এফেক্ট তৈরি করে। তো এই 1 মাস বা 1.5 মাস আগে স্টুডেন্টের কি করা উচিত বা কিভাবে প্রিপেয়ার করা উচিত, সেটা যদি হুম। তুমি যেটা করেছিলে সেটা যদি তুমি শেয়ার করো। আমার মনে হয় ১ মাস ২ মাস আগেই আমার উচিত সিলেবাস যতটা সম্ভব কমপ্লিট করে নেওয়া। সিলেবাস যতটা আমি কমপ্লিট করে নিতে পারবো। তারপরে এবার উচিত আমার মন দিয়ে আমার পরীক্ষাগুলো দেওয়া। পরীক্ষা দিয়ে এবার সেই অনুযায়ী প্র্যাকটিস করা। তো হ্যাঁ, ১ মাস ২ মাস, এবার যদি ১ মাসও না হয় ঠিক আছে, আমি তার একটু হয়তো বেশি সময় নিলাম, সিলেবাসটাকে কমপ্লিট করলাম। কিন্তু আমার মনে হয় তারপর থেকে একদম টানা পরীক্ষা দিতে হবে নিয়মিত। তো এই পরীক্ষা দিতে, দিতে যেটা হয় যে পরীক্ষার ভীতি বা ভয় যেটা রয়েছে সেটা কমে যায়, এবং কোয়েশ্চেন কিরকম আসবে একটা আর কোনো মানে ব্যাপার থাকে না। তো সেই জিনিসটা খুব দরকার। তো একটা ডেইলি মক টেস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, মক টেস্টের কথাই যখন এলো, তাহলে জিজ্ঞেস করি মক টেস্ট কিভাবে দেওয়া উচিত? মানে পেপার ওয়ান পেপার টু আলাদা আলাদা করে দেওয়া উচিত, না একসাথে দেওয়া উচিত? কিভাবে কোশ্চেন সলভ করা উচিত, সেই ব্যাপারে যদি তুমি বাকি যারা আছে তাদেরকে একটু যদি শেয়ার করো, যে কিভাবে তারা এগুলো করবে। না, অবশ্যই একসাথে দিতে হবে। যেমন হয় পেপার, আমার মনে হয় পেপার ওয়ান থেকে শুরু করাই ভালো। পেপার ওয়ানটা একটু ভাবনা চিন্তা করে করতে হয়। তো পেপার ওয়ান দিয়ে শুরু করে তারপরে পেপার টু তে যাওয়া উচিত। যেরকম হয় নেট পরীক্ষা যেমন ৩ ঘন্টা আছে, আমার উচিত মক টেস্টও সেরকম ভাবে ৩ ঘন্টা দেওয়া। একদম পরীক্ষার হলের এনভায়রনমেন্ট আমাকে বাড়ির মধ্যে রাখতে হবে। সেইভাবেই আমায় সেই মনোভাব নিয়ে পরীক্ষা দিতে হবে, এবং টাইমে আমি যাতে কমপ্লিট করতে পারি সেই জিনিসটাও আমায় দেখতে হবে। পুরোপুরি ভাবে একদম মানে আমি যে পরীক্ষাই দিচ্ছি, বাড়িতে বলে নয়, মানে পরীক্ষা দিচ্ছি সত্যিকারের, সেই জিনিসটা আমায় দেখতে হবে। এবং পেপার ওয়ান দিয়ে আমার মনে হয় শুরু করা খুব দরকার। পেপার টু দিয়ে শুরু করে তারপর পেপার ওয়ানে না যাওয়াই ভালো। এটা একটা আলাদা চাপের হয়ে যাবে। আচ্ছা, আর কোশ্চেন পেপার সলভ কিভাবে করবে? মানে 150 খানা কোশ্চেন থাকে, সেটা সলভ করার তো কিছু আলাদা স্ট্র্যাটেজি হবে, যেটা একটা কাউকে সিলেক্ট করাবে আর কাউকে করাবে না। কারণ 150টা কোশ্চেন তুমিও সলভ করবে আর যে সিলেক্ট হবে না সেও সলভ করবে, কিন্তু দুজনের মধ্যে কি পার্থক্য থাকবে যে তুমি সিলেক্ট হলে বাকিরা হতে পারলো না? তো কোশ্চেন সলভিং স্ট্র্যাটেজিটা যদি তুমি বলো, বাকিদের হেল্প হবে। ১৫০ খানা কোয়েশ্চেন, আগে যেগুলো পারবো সেইগুলো আমাকে
পরপর করে যেতে হবে, বেশি টাইম নিলে চলবে না আমার মনে হয়। যেগুলো একটু কনফিউজিং লাগছে সেগুলো না আমি পরের জন্য রেখে দিলাম, এবং পেপার ওয়ান থেকে এই কাজটা আমাকে করতে হবে। পেপার ওয়ানে যে কটা যা কমন আছে না আছে করে নিলাম, বা ডিআই আমার যেটা রয়েছে সেটা আমি একটু চাইবো, চেষ্টা করবো যে আগে যাতে করে নিতে পারি। তো ডিআই তে একটু যদিও টাইম লাগে, বাট যাই হোক, বাদ বাকি যে সমস্ত কোয়েশ্চেন্স গুলো থাকে, এমনি যে সমস্ত এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকে সেগুলো উচিত আমার আগে করে নেওয়া। তারপরে যেটা আসে যে অ্যাসারশন রিজনিং এর ক্ষেত্রে, ওটা একটু ভাবতে হয় ভালোভাবে যে ওটা কিভাবে করা উচিত। তো আমার মনে হয় এভাবে স্টেপ বাই স্টেপ যাওয়াটা খুব দরকার। ম্যাচিংটা তাড়াতাড়ি করে নেওয়াই ভালো। ম্যাচিংটা, কারণ আমি যদি জেনে থাকি যে রাইটটা কোনটা হবে, বা তিনটেও যদি জেনে থাকি, তো লাস্টটা তো আমার না যায়। তো ম্যাচিং গুলো বা কোনো এমসিকিউ টাইপের কিছু এলে এইগুলো আমার মনে হয় আগে করে নেওয়া উচিত। তারপরে নয় অ্যাসারশন রিজনিং, বা যদি কোনো আরো কোনো কোয়েশ্চেন ঘোরানো থাকে, এরকম কিছু কোয়েশ্চেন যদি থাকে, তো সেটা আমার মনে হয় একটু ভেবেচিন্তে ওটার জন্য একটু আলাদা টাইম রাখা দরকার। ওকে, তারপরে এভাবেই করা উচিত, স্টেপ বাই স্টেপ। তুমি পেপার ওয়ানে তো 30 আর পেপার টু তে তোমার কতগুলো কোশ্চেন রাইট হয়েছে জিওগ্রাফিতে? 68। হুম, হুম। তো পেপার টু তেও একটা খুব ভালো সিক্সটি মার্কস। এইট নয়, 67 মনে হয়। 67, আচ্ছা। তো পেপার টু তেও খুব ভালো একটা মার্কস এসছে। তো জিওগ্রাফিতে এখন একটা বড় ফ্যাক্টর হুম, যেটা হচ্ছে যে এখন আজকালকার দেখা যায় যে দুটো করে আরসি আসে রিডিং কম্প্রিহেনশন শেষের দিকে, এবং সেই আরসি গুলোতে দেখা যায় যে যে প্যাসেজটা দিয়েছে তার সাথে হুম, হুম, হুম। কোশ্চেনের কোনো রকম কোনো লিঙ্ক নেই। আহ, মানে তো এইটা কিভাবে স্টুডেন্টরা ট্যাকেল করবে? মানে কোশ্চেন পেপার হুম। সাথে স্টেপ প্যাসেজটার কোনো লিঙ্ক থাকছে না, তো প্যাসেজটা পড়বে কি পড়বে না, মানে এই ব্যাপারটা, মানে এই যে লাস্টের 10টা নম্বর আর সি ভূগোলের ক্ষেত্রে বা পেপার টু এর ক্ষেত্রে এটা একটা বড় ফ্যাক্টর। তো সেই জায়গাটায় স্টুডেন্টরা এসে কিভাবে নিজেদেরকে ট্যাকেল করবে? যেহেতু আরসি, মানে আমার মনে হয় না মেইন প্যারাগ্রাফ পড়ে কোনো লাভ হয়। তো যাই হোক, ওটা এবারে যদি কথা বলি, তো একটা খুবই ছোট একটা প্যারাগ্রাফ দিয়েছিল, যেটা পড়াও যা না পড়াও আমার মনে হয় তাই। তো সবচেয়ে প্রয়োজন যেটা, সেটা হচ্ছে আমাকে ভালোভাবে পড়ে যেতে হবে। আমি যাই পড়ছি ভালোভাবে পড়ে যেতে হবে। এবং এইরকম মানে প্রত্যেক বছর একটা করে এরকম আরসি দেয়। তো সেই প্যাসেজ গুলোই আমাকে পড়ে পড়ে যেতে হবে, এবং দেখতে হবে যে আরসি আসছে কোনখান থেকে, মানে জেনারেলি কোন কোন জায়গা থেকে, কোন কোন পোর্শন থেকে, বা কি কি ইউনিট থেকে আরসি দিচ্ছে। তো সেই ইউনিট গুলো আমাকে ভালো করে পড়ে যেতে হবে। তাছাড়া মেইন প্যাসেজ, হ্যাঁ আমি অবশ্যই পড়বো, মেইন প্যাসেজ পড়বো, এবং পড়ে আমাকে আমার যতটা জ্ঞান হয়েছে জিওগ্রাফি পড়ে সেখান থেকে আমায় ধারণা করতে হবে, চেষ্টা করতে হবে যে আমি কি বুঝি। এটাই। আরসি প্যারা, আমার মনে হয় না প্যারা পড়াটা খুব একটা বেশি ওখানে এফেক্টিভ হবে। আচ্ছা, তো জিওগ্রাফির ক্ষেত্রে আরসির প্রবলেমটা তো মিটলো। আরেকটা যেটা হয় জিওগ্রাফির ক্ষেত্রে প্রচুর হুম। ফ্যাক্ট থাকে, মানে অনেক কিছু থাকে, সাল বা ম্যাপ বা সেন্সাস, এই ধরনের যেগুলো ফ্যাকচুয়াল কোশ্চেন জিওগ্রাফিতে আজকাল খুব আসছে। তো সেই ফ্যাক্ট গুলোকে স্টুডেন্টরা কিভাবে মনে রাখতে পারবে? কারণ এত হুম। ফ্যাক্ট, এত ডেট, এত ইয়ার, কনসেপ্ট তো না হয় মনে থাকবে, কিন্তু ফ্যাক্ট মনে রাখার উপায় কি হতে পারে? আমি আমার মনে হয় যে ফ্যাক্ট মনে রাখার জন্য এক তো বারবার পড়তে হবে আমাকে, এবং খাতাতে আমাকে নোট ডাউন করে করে রাখতে হবে। আর আপনি যেটা বলেছিলেন যে ডেইলি ওটাকে আমায় দেখতে হবে, প্রত্যেক দিন একবার করে আমায় অন্তত সেটা চোখ বোলাতে হবে। আর ম্যাপ পয়েন্টিং করে রাখতে হবে, যাতে আমি যদি মনেও না রাখতে পারি, তো ওটা দেখলেই যেন আমার মাথায় একটা অলরেডি ছবি যেন চলে আসে যে কি কি ওখানে ছিল, কি সাল বা কি ইয়ার ছিল। তো এইটা আমার মনে হয় করা ভালো। মানে প্রতিদিন লেখা বেসিসে ওটাকে আমাকে রিভিশন প্র্যাকটিস, করতে এবং হবে। তার সঙ্গে খাতায় লিখে রাখা। একদম, হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকদিন রিভিশন। আচ্ছা, তো জিওগ্রাফিটা তো মোটামুটি বুঝলাম, আর পেপার ওয়ানও মোটামুটি বোঝা গেল যে স্ট্র্যাটেজি কি হতে পারে। আমি যদি একটু সামারাইজ করে দিই, পেপার ওয়ানের ক্ষেত্রে তুমি যেটা বললে সেটা হচ্ছে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে নেওয়া, এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মক টেস্ট এগুলোকে দেওয়া, তাই তো? আর আরেকটা যেটা জিওগ্রাফির ক্ষেত্রে তুমি বললে যে আরসি হুম, যেটা আছে হুম, সেটা একটা খুব ইম্পর্টেন্ট কথা, যেহেতু আরসি যে টপিকগুলো থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে আসছে সেই টপিকগুলোকে ভালো করে ক্লিয়ার রাখা, যাতে সেই টপিক থেকে কোশ্চেন এলে যাতে আমি সেগুলোকে অ্যাটেন্ড করতে পারি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। আর একটা যেটা হচ্ছে যে ফ্যাকচুয়াল কোশ্চেনগুলো যেগুলো আসে সেগুলোকে মনে রাখার হুম, জন্য শর্ট নোট বানিয়ে সেগুলোকে বারবার বারবার রিভাইজ করলেই আহ, আমার বা তুমি যেটা বললে যে ওটাকে ওইগুলো মনে রাখা সম্ভব। খুব ইম্পর্টেন্ট কথা এগুলো, এইগুলো এইগুলো অনেক স্টুডেন্টের মধ্যে ডাউট থেকে যায়, যার জন্য হুম, অনেকে হয়তো অনেক অ্যাটেম্প দিয়েও হয়তো
সলভ করতে পারে না, আর অনেকে হয়তো ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করে ফেলে। তো এই জিনিসগুলো আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টেরই দেখা উচিত, বোঝা উচিত, এবং অন্যের ভুল থেকে বা অন্যের লেসন থেকে, অন্যের এক্সপিরিয়েন্স থেকে যে স্টুডেন্ট শিখতে পারবে সেই স্টুডেন্টই অনেক তাড়াতাড়ি সামনে এগিয়ে আসতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা জানা সেটা হচ্ছে সবকিছু অনেক স্টুডেন্টকে দেখা যায় যে সারা বছর ধরে বা খুব ভালো করে পড়াশোনা করলো, খুব ডেডিকেশন, কিন্তু যত এক্সাম এগিয়ে আসতে থাকলো বা এক্সামের দিন আস্তে আস্তে প্যানিকড হয়ে যায়, ভয় পেয়ে যায়, নার্ভাস হয়ে যায়, তার ফলে হয়তো তার পারফরমেন্স খুব খারাপ হয়ে আসে, হয়তো সিলেক্ট হওয়ার কথা ছিল কিন্তু সেও নট কোয়ালিফাইড হয়ে যায়। এরকম ঘটনা তো প্রচুর দেখা যায়। তো এক্সামের দিন বা এক্সামের আগে প্রেশারটাকে কিভাবে হ্যান্ডেল করা যেতে পারে? হুম হুম। ওই ডেইলি আমাকে এক্সাম প্র্যাকটিস, আমাকে মক টেস্ট দিতে হবে ডেইলি। আমাকে এমন একটা এনভায়রনমেন্ট আমার বাড়ির মধ্যে তৈরি রাখতে হবে যে যেন মনে হচ্ছে আমি যেন নেটই দিচ্ছি। তো সেটা যেমন আমার নেট এক্সাম হয় সেরকম টাইম থেকেই যদি আমি একদম শুরু করে দিই নেট পরীক্ষা, তাহলে মানে আমি একদম বসলাম 3 ঘন্টা, আমি 3 ঘন্টা বাদেই আবার উঠবো পরীক্ষা দিয়ে। এবার যেমনই পরীক্ষা হোক না কেন এটা রোজ আমাকে করতে হবে, আর ডেইলি অ্যানালিসিস করতে হবে যে কিরকম কি কোয়েশ্চেন এলো এবং কি ভুল করলাম, সেই ভুলগুলো আমাকে লিখতে হবে। প্লাস ধরা যাক কোনো মাল্টিপল চয়েস কিছু এলো, তো হয়তো হ্যাঁ একটা অপশন আমার এটা ঠিক হয়েছে, আমি বুঝতে পারলাম এই অপশনটার মানে, এবং তার সঙ্গে সঙ্গে বাদ বাকি যে 3টে অপশন থাকবে সেই অপশনগুলো হয়তো আমি জানি না, সেইগুলো আমি লিখে রাখতে হবে এবং বুঝতে হবে যে সেগুলো কি ডিফাইন করছে বা কি সিগনিফাই করছে। তো এইভাবে যদি কেউ ডেইলি করতে থাকে এই প্র্যাকটিস এর কাজটা, তার মক একটা টেস্টের কনফিডেন্স কাজটা তৈরি বিশেষ হয়ে করে, যাবে। তো সেইটা হ্যাঁ। ওকে, মানে তুমি বলতে চাইছো যে এক্সাম নার্ভাসনেসকে কাটানোর জন্য প্রতিদিন একই রকম এনভায়রনমেন্টে আমাদের ডেইলি প্র্যাকটিস করে যাওয়া উচিত। আরেকটা যেটা কথা সেটা সবাই জানতে চাই যে মক হুম। টেস্ট কবে থেকে দেওয়া উচিত, মানে প্রিপারেশন যদি কেউ ফ্রেশার স্টার্ট করে তার কবে থেকে দেওয়া উচিত? পুরো সিলেবাসটাকে কমপ্লিট করে নাকি মোটামুটি সিলেবাসটাকে পড়েই দেওয়া স্টার্ট করে দেওয়া উচিত? মানে কবে থেকে মক টেস্টটা দেওয়া স্টার্ট করা উচিত, এটা অনেকের একটা প্রশ্ন থেকে যায়। হ্যাঁ, আমার মনে হয় যেদিন থেকে আমি শুরু করছি সিলেবাস কমপ্লিট হোক বা না হোক সেই দিন থেকেই আমার মক টেস্ট দেওয়া শুরু করে দেওয়া উচিত। মক টেস্ট দিতে দিতেই আমার মধ্যে কনফিডেন্স আসবে, এবং আমি যদি দেখি আমি পারছি না করতে, যে এতগুলো কিন্তু আমার মনে হচ্ছে যে আমি হয়তো পারতাম পড়লে, কারণ এটা হয়তো এতটাই সোজা ছিল, বা আমি হয়তো কোনো কারণে ভুলে গেছিলাম, তখন আমার মধ্যে যে আসবে যে হ্যাঁ আমি তাহলে একটু ভালো করে পড়ি, তাহলে নিশ্চয়ই আমি পারবো, তখন সিলেবাস আমি কমপ্লিট করব। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল। তো আমার মনে হয় শুরু থেকেই মক টেস্টের দিকে খেয়াল রাখা উচিত, ওটাই আগে দরকার, যে আমি কতটা পারলাম না পারলাম সেটা নয়, আমায় দেখতে হবে আমি কি পারছি, মানে আমার মধ্যে সেই কনফিডেন্স লেভেলটা আছে কিনা। তো এটা করতে করতে একটা সময় আসবে যে যখন আমার মনেই হবে না যে কোয়েশ্চেন গুলো হয়তো সবই জানা লাগবে, এরকমই ওকে, মনে হয় ইম্পর্টেন্ট। আচ্ছা, লাস্ট শেষের দিকে আমরা চলে এসেছি। আর একটা কথা যেটা জানতে চাই সেটা হচ্ছে জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন খুব কম সময়েতেই এত স্টুডেন্টকে সাকসেস পাইয়ে দিচ্ছে এত কম সময়, এবং তাদের ক্লাসের মাধ্যমে বা আমার ক্লাসের মাধ্যমে। তো এমন কি বিষয় রয়েছে যার জন্য তোমার মনে হয়, তুমি যেহেতু ক্লাস করেছো, যে বাকি জায়গার তুলনায় আমাদের সাকসেস রেট এত বেশি, এত কম সময় এত লোক মানে এসছে পড়ছে এবং ফার্স্ট অ্যাটেম্প বা সেকেন্ড অ্যাটেম্পটেই তার হয়ে যাচ্ছে, এবং তাকে বেশি স্ট্রাগলও করতে হচ্ছে না? কি এমন বিষয় আমাদের ক্লাসে বা আমার ক্লাসে রয়েছে বলে তোমার মনে হচ্ছে? ডেইলি গাইডেন্স, আমার মনে হয় ডেইলি গাইডেন্সটা এত কিছুই করা যায় না, মানে অনেক জায়গাতেই হয়তো হতে পারে যে হয়তো সবকিছু প্রোভাইড করে দেওয়া হচ্ছে, বাট সেটা পুরোটাই ছেড়ে দেওয়া হচ্ছে নিজেদের ওপর, যে তোমরা তারপর করে নাও, করে ফেলো। কিন্তু এই যে এখানে পিডিএফ দেওয়া হচ্ছে, এখানে ক্লাস করানো হচ্ছে, কিন্তু তারপর এটাও দেখা হচ্ছে যে আমি কতটা করলাম না, কতটা করতে পারলাম না, এবং আমাকে কিভাবে ইমপ্রুভমেন্ট করতে হবে, এই যে আমাকে একটা স্ট্র্যাটেজি বলে দেওয়া হচ্ছে, মানে আমার কাছে সমস্তটাই সার্ভ করে দেওয়া হচ্ছে, বাদ বাকি কাজটা আমাকে করতে হবে। এই ব্যাপারটাই হচ্ছে জিওপিডিয়ার কাছে সবচেয়ে বেশি স্পেশালিটি। এই জন্যই যা হয়, মানে ফার্স্ট অ্যাটেম্প্ট যতই কম সময় হোক না কেন, এই গাইডেন্সটা জন্যই সেটা অ্যাকচুয়ালি সাকসেসফুল আমরা হতে পারি। মানে তুমি যেটা বলছো যে আমার কোর্সে বা আমার ক্লাসে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা 1:1 মেন্টরশিপ, মানে প্রত্যেককে আলাদা আলাদাভাবে বুঝে হ্যাঁ। সেই তার কি প্রবলেম রয়েছে সেটা বুঝে তার অনুযায়ী সে তার একটা স্ট্র্যাটেজি তৈরি করা, যাতে যে যে পজিশনেই থাকুক না কেন সে সেই পজিশন থেকে যেটা ফাইট করতে পারে, সেটা একটা ফ্যাক্টর। ওকে, থ্যাংক ইউ তুমি এত ভালো হুম। ফিডব্যাক দেওয়ার জন্য। আমরা আসলে সবাইকে চেষ্টা করি একটা সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, কারণ সবাই সব রকম হয় না, কিন্তু সবাইকে সিলেক্ট করানোর জন্য যে চেষ্টাটা সেটাই আমাদের প্রধান লক্ষ্য। যে সবাই হয়তো ফার্স্ট হয় না, কিন্তু যে ফার্স্ট হয় না তাকে ফার্স্ট করানোটাই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ, এবং যেটা আমরা
বা আমি আমার ক্লাসের মাধ্যমে এটাই আমার লক্ষ্য থাকে যাতে সবাই সিলেক্ট হতে পারে, শুধুমাত্র যার স্কলার যার অনেক আইকিউ আছে সেই সিলেক্ট হবে এরকম কোনো ব্যাপার অন্তত আমি বা আমাদের টিমের পক্ষ থেকে সেটা মনে করা হয় না। যাই হোক, তো কংগ্রাচুলেশনস তোমাকে আরও একবার এত ভালো সাকসেসের জন্য। তোমার ভবিষ্যৎ জীবন আরও ভালো হোক, তুমি সামনে আরও এগিয়ে চলো, তুমি সামনে যা যা লক্ষ্য স্থির করেছো সেগুলো তোমার পূর্ণ হোক, তুমি পিএইচডিতে অ্যাডমিশন নাও, ভালো জায়গায় পড়ো। যেতে যেতে লাস্ট একটা কথাই আমার বলার আছে, যারা নেক্সট এক্সাম দেবে কিছুদিন পরেই, আবার জুন এক্সাম আসতেই চলেছে, তো তুমি তাদের জন্য কি সাজেশন দিতে চাও? মানে কি একটা স্পেশাল কোনো সাজেশন যেটা তাদের হয়তো সামনের এক্সামের জন্য হয়তো সাহায্য করবে? আমার মনে হয় মানে এতক্ষণ ধরে তো আমরা সেই নিয়েই আলোচনা করলাম যে কি করলে আমরা আমাদের সাফল্যটা পেতে পারি। তো ভয় পেলে চলবে না, এবং অবশ্যই এই যে আশেপাশে যে প্রচুর নেগেটিভ কথাবার্তা শোনা যাবে যে নেট হয়তো ভীষণ টাফ, সেট পড়া ভীষণ টাফ, এগুলো প্রচুর সময় দিতে হবে, এমনি এমনি পড়লে হবে না, তো এই সমস্ত মানে বাকিরা কে কি বলছে এইসব কথায় কান না দিয়ে আমাকে শুধু আমার কাজটা করে যেতে হবে। এটা করলেই সাফল্যের চাবিকাঠি চলে আসবে মানে নিজের হাতে। ডেলিকার বেসিসে কেউ যদি কনসিস্টেন্সি মেনটেন করে পড়তে থাকে এবং নিজের প্রতি ভরসা রাখে, তাহলেই তার হুম। সাফল্যের চাবিকাঠি সে খুঁজে পাবে, যেটা তোমার মূল বক্তব্য। হুম। আহ, তো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন হুম। অন্বেষা, আজকে এতটা সময় দেওয়ার জন্য। তোমার ভবিষ্যৎ জীবন আরও ভালো হোক, আরও সামনে এগিয়ে চলো। আমাদের জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন থেকে আমার তরফ থেকে তোমার জন্য অশেষ অশেষ ভালোবাসা, আশীর্বাদ সমস্ত কিছু রইলো। তুমি এগিয়ে চলো। চলো, থ্যাংক ইউ আজকে সেশন জয়েন করার জন্য।